তুই কিন্তু বড় গোল পাকালি বউ। তুই দেখবি এই নিয়ে একখানা বিশাল জলগোলা হবে। এবার সব না খাইতে পেয়ে মরিব। সকল ভিলেজের লোককে বলিও এই সব কিছুর জন্য ওই মহেশ আর দুর্গা দায়ী। আর চুপ করে থাকা যাবে না, তার কারণ রানী যেভাবে মার্টিন সাহেবকে চটিয়েছে তিনিও আর চুপ করে থাকবেন না। একটা সিদ্ধান্ত নিতেই হবে। ছোট কর্তা, মেয়ে ধরে ঘর জ্বালিয়ে ধান লুট করে আমাদের বাধ্য করা হয় নীল চাষ করতে। সবই তো বুঝলাম, কিন্তু একটা কথা বলো তো, তোমরা নীল চাষ করতে চাও না কেন? নীল চাষে তো লাভ বেশি। ছোট কর্তা, সবাই আমার সাথে একমত নাও হতে পারে, তবু বলছি ধান চাষ না করলে খাবো কি ছোট কর্তা? পেটের খিদে তো আর টাকা মানে নেই। এই শীতেও যদি ফসল চাষ না করি তাহলে খাবো কি? ওই নীল গাছ বড় সর্বনেশে গাছ গো ছোট কর্তা, বড় রাক্ষসে গাছ। একবার জমিতে নীল চাষ করলে সে জমিতে আর ফসল হয় না। নীল গাছ জমির সব রস শুষি নেয়। কিন্তু এই কথা চাষিরা সবাই জানে। জানে জানে কিন্তু মানতে চায় না। সবাই ভয়ে বলে জমিতে নাকি সার কম দেওয়া হয়েছে, নয়তো জল নাকি ঠিক মতো দেওয়া হয়নি। সব অযুক্তির কথা ছোট কর্তা। ছোট কর্তা, টাকার কথা বলছেন, গত বছর চাষ বাবদ এখনো কত টাকা পাবো, একটা টাকাও দেয়নি। দাদন দেবার নাম করি সব পাওনা টাকা মেরি দেয় ওই সাহেব। যত যত দাদন শোধ দিই তার আর শোধ হয় না। চক্রবৃদ্ধির হারে নাকি সুদই বেরিয়ে যায়, তাই কেউ আর দাদন চুকুতি পারে না ছোট কর্তা। ছোট কর্তা, ছোট কর্তা, আপনি আপনি আমাদের মা বাপ, আপনি একটা কিছু করেন ছোট কর্তা। এ অত্যাচার আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না। কি করি এখন আমি? একদিকে প্রজাতির দুঃখ কষ্ট, আর একদিকে বিশাল মুনাফা। কোন পথটা বেছে নেব আমি? ইচ্ছে করে হেসর এক কোপে ওই নীল বাদরটার একেবারে শেষ করে দিই। তিনবার আমার থেকে লোভের হাত বাড়িয়েছে জানো বৌরানী, কিন্তু পারেনি। গায়ের চাপা কমলা সবাই ওর লোভের শিকার হয়েছে, কিন্তু কেউ রা পর্যন্ত কাটে। আর আছে ওই অনামুখ নায়েব, কি করে যে মেয়ে ফুসলায়। আমি তো স্পষ্ট বলে দিয়েছি, পরাণ দিতে পারবো তবু ধম্ম দিতে পারবো না। আমি তোমাকে কথা দিচ্ছি দুর্গা, ওই নীলকর সাহেবের অত্যাচার আর চলবে না। সব কেড়ে নিচ্ছে বৌরানী, ধান ক্ষেত গরু বাছুর কিচ্ছু ছাড়ছে না, সব কেড়ে নিচ্ছে। এই, তোমার কি আর অন্য কোনো কথা নেই? হ্যাঁ, আর কত কাঁদুনি গাইবে তুমি? বৌরানী ঘরের বউ, এইসব পুরুষ মানুষদের কাজ। বৌরানী কি করবে শুনি? যাও ওদিক পানি গিয়ে দেখো কোনো কাজ আছে কিনা। যাও গিয়ে ঘরের কর্ম করো, যাও যাও। আচ্ছা দিদি, ওদের দুঃখ কষ্টের কথা শুনে তুমি কেন রেগে যাচ্ছ? মেয়েদের জ্বালা তো তোমার অজানা নয়। দুঃখাদের কথায় কি তোমার পরাণ কাঁদেনি? না, কাঁদেনি, কাঁদে নেব। আর কেঁদেই বা কি লাভ বল? তোর মতো তো আর আমার স্বামী নেই যে মুখের কথা খসতে না খসতেই একেবারে পেজাদের নিয়ে বসে পড়বে তাদের দুঃখ কষ্টের কথা শুনতে। আমি মুখ্য মেয়ে মানুষ, শুধু সংসারটুকুই বুঝি, তার বাইরে কিছু বুঝি নে আর বুঝতেও চাই নে। এইসব বোঝা পুরুষ মানুষদের কাজ, তারাই বুঝুক। কিন্তু দিদি, ওরাও তো মানুষ, ওরা গরিব হতে পারে, কিন্তু ওদের তো সংসার আছে। ওরা ওদের স্বামী ছেলেপুলেদের কথা ভাববে না তো কি ভাববে? আর ওই সাহেব ওদের জমি কেড়ে নেয়, মেয়েদের মান কেড়ে নেয়, তা কি উচিত বলো?
আর ওদের কথা আমরা শুনবো না তো কে শুনবে বলো? আর মেয়েদের ছাড়া তো মেয়েরাই বুঝবে, তাই না? আর তুমি তো ভালো করে বুঝবে মেয়েদের অপমানে কত জ্বালা, কত যন্ত্রণা। বাবু, বেশ বললি, একেবারে আমার দু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলি এই সংসারে আমার জায়গাটা কোথায়। থাক থাক, আমি যে এই সংসারে তোর দয়ায় আছি সেটা আমি বুঝে গেলাম, নইলে তো আমায় কাশি বৃন্দাবনে গিয়ে 5 জনের হেঁটো খাবার খেয়ে বেঁচে থাকতে হতো। দিদি, দুঃখ যন্ত্রণা নিয়ে কথা বলা তো আমার মুখে সাজে না রে বউ। ও দিদি, তুমি এইসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেলে না? পাগল হয়ে গেলে তো বেঁচে যেতুম, আমি বেঁচে যেতুম। অন্তত এই অপমানের যন্ত্রণাটুকু ভুলে থাকতে পারতাম। কিন্তু আমি ভুলতে চাইলেও যে তুই আমায় ভুলতে দিবি নি বউ, দিবি রে। আমি জানি তুই যে কোনো ছুতোয় আমায় সব কথা বারবার মনে করিয়ে দিবি, বারবার মনে করিয়ে দিবি তুই। দিদি দিদি দিদি, আমার কথা এই রঘুবীর, আমি তো এমন কিছু বলিনি যাতে দিদি কষ্ট পায়। আমি তো কেন তো তাকে অপমান করতে চাইনি, কিন্তু দিদি রাগ করলেও যে আমার কিচ্ছুটি করার নেই। গায়ে পেঁচাতে দুঃখ কষ্টের কথা শুনেও আমি মুখ বুজে থাকবো, কিচ্ছুটি করবো না। আমি তো অন্যায় মেনে নিতে পারিনি, আর অন্যায় মেনে নিলে তুমি তো রুষ্ট হবে, টাওয়ার তুমি তো রুষ্ট হবে। এখন আমি কি করি? নায়াব, তুমি আমার সঙ্গে তাঁবুতে আইছো, তোমার সঙ্গে কিছু পরামর্শ আছে। আগে হুজুর, হুজুর আসছে, সে আসছে হুজুর। কে আসিতেছে? আপনি যাকে খুঁজছিলেন, গঙ্গা ডাকাত। এর নাম সাহেব, খুব ভালো ধান পেয়েছি। 4 ক্রোশ দূরের গোলা লুট করেছি। এই আয়। আপনার লোকদের বলেন আপনার কুঠিতে আগুন। কিসের আগুন সাহেব? ওই হতচ্ছাড়া মহেশ আর দুর্গা ওদের তেলানি সাহেব জ্বালিয়ে দিয়েছেন। বুঝলাম না। এই মহেশ আর দুর্গা বড় বার বেড়েছিল, নিজেরা তো নীল চাষ করছিলই নে, উল্টে করছিল কি গায়ের লোকগুলোকে খেপিয়ে তুলেছিল। পেয়েছে, হাতে নাতে ফল পেয়েছে, সাহেব ওদের গোলাই জ্বালিয়ে দিয়েছে। আর মহেশ আর দুর্গা কি করেছে জানো? নায়েব, চুপ করো। আমি শিবিরে যাইতেছি, তোমরা ওখানে আইসো। সব কথা এখানে বলিবে না, এখন পরিস্থিতি অন্যরকম হইতেছে। আসো তোমরা, আই চলো। শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। মাঠে মাঠে ধান নেই, এখন গোলার ধানও শেষ হয়ে গেল। এবার আমাদের না খেতে পেয়ে মরতে হবে। ওই গোলার ধান
আমাদের শেষ ভরসা ছিল। মহেশ ঠিক বলেছিল, ওই নীলকর সাহেব আমাদের মানুষ ভাবে না, ভাবে কুত্তা, কুত্তা ভাবে। সাহেবের কথা মতো আমরা জমিতে নীল চাষ করেছিলাম, ধানের একটা চারাও জমিতে পুঁতিনি, তবুও সাহেব আমাদের ভাত মেরে দিলে। সাহেব যে কাজ করেছে তোমরা বুঝলে কি করে? সাহেব সম্বন্ধে যদি না জেনে কিছু বলো কিন্তু। না জেনে কিছু বলছি নে, প্রমাণ আছে। দেখো দেখো সাহেবের ঘোড়ার খুরের দাগ। তার ঘোড়ার ডাক এদিক থেকেই শুনেছিলাম। কি শুনিনি? এত রেতে সাহেব কি করছিল এখানে? সন্দেহ হচ্ছে না তোমাদের? দিদি, দিদি, ও দিদি, দিদি, ও দিদি, দরজাটা একটিবার খোলো না দিদি। দিদি, ও দিদি, তুমি বিশ্বাস করো আমি অমন করে কথাগুলো বলতে চাইনি গো দিদি, তুমি একটিবার দরজাটা খোলো। দিদি, দিদি, আমি কি তোমাকে কষ্ট দিতে পারি দিদি? কষ্ট দিতে পারি আমি তোমাকে? ও দিদি, দিদি, তুমি আমার বউকে মারো, যা খুশি করো, কিন্তু একটিবার দরজাটা খুলে দাও দিদি। ও দিদি, দিদি, দিদি গো, একটিবার দরজা খোলো গো দিদি, একটিবার দরজা খোলো। তুমি কিন্তু আমার ভুল বুঝছো দিদি। আমি তোমার বোন না, তুমি তো আমার দিদি, বলো আমি কি তোমাকে এমন ভাবে দুঃখ দিতে পারি? দিদি, একটিবার দরজাটা খোলো না দিদি, একটিবার দরজাটা খোলো না। ও দিদি, 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 আমার কথাটা শোনো না, একটিবার আমার দরজাটা খুলে দাও দিদি, একটিবার দরজাটা খুলে দাও। ও দিদি, দিদি, তুমি শুনতে পাচ্ছ আমার কথাটা না? দিদি, ও দিদি, শোনো না। একটিবার দরজা খোলো না দিদি, একটিবার। নাম হুজুর। গঙ্গা, তোমাকে আমার একটা কাজ করিতে হইবে। হুকুম করুন হুজুর। মহেশ আর দুর্গা দুজনেই নীল চাষের বিরোধিতা করিয়াছে। আমি উহাদের এইখানেতে চাই। তারা কোথায় আছে কেউ কি জানে হুজুর? এই গঙ্গা ডাকাতের হাত থেকে দুজনের নেস্তার নে। আর এই হতচ্ছাড়া দুটো কেমন ভাবে গে যেন জমিদার বাড়িতে লুকিয়েছে, এই মকিমপুরে রানীমার বাড়িতে। কি? না না হুজুর, আপনি সাহেবরে বলে দেন ওই বাড়ি থেকে কাউকে আনা আমার পক্ষে সম্ভব নয়। আরে তুই কি বলছিস? কোথায় দাঁড়িয়ে বলছিস? খেয়াল আছে? হুজুর, হুজুর, জমিদার গিন্নিকে আমি মা বলে ডেকেছি। আপনি গঙ্গার জীবন থান, গঙ্গা এখনই দিয়ে দেবে, কিন্তু মায়ের সঙ্গে বেইমানি করতে পারবে না। মা, মা কোথা থেকে আসিছে নায়েব? কি করে ওই রাজচন্দ্রের ওয়াইফ গঙ্গার মা হইতেছে? হুজুর, তিনি যেমন করে আমার লিটলদের খেতে দিয়েছিলেন, আর তার জগদ্ধাত্রীর মতো রূপ ঠিক যেন আমার নিজের মায়ের মতো। হুজুর, আমি মায়ের অপমান করতে পারবো না।
আরে এ তো মহাগেরো, তোকে কে বলেছে মাকে অপমান করতে? হ্যাঁ, সাহেব তো ওই শয়তান দুটোকে চায়। আচ্ছা তুই বল, ওই বজ্জাত দুটো কি ওই বাড়িতে থাকার যোগ্য? হ্যাঁ বল। রানীমার তো দয়ার শরীর, সে সবাইকে নিজের মতো ভালো বলে মনে করে, কিন্তু ওই বজ্জাত দুটো পাজির পা ঝাড়া। তুই বল, তোর মা যে ওখানে বিপদের মধ্যে নেই এটা তুই বুঝলি কি করে? আমার কথা বোঝ। সাহেব তো আর গিয়ে রানীমার সুমুকে গিয়ে বোঝাতে পারছে না। তুই যা, তুই গিয়ে ওদের দুটোকে নিয়ে আয়। ডিসগাইজ, ছদ্মবেশ। নায়েব, উহাকে ছদ্মবেশে যাইতে বলো। হ্যাঁ, তুই ছদ্মবেশে যা। ছদ্মবেশে গেলে কেউ তোকে চিনতে পারবে না। তুই ওখানে গিয়ে ওই দুটোকে তুলে নিয়ে চলে আয়। সাহেবের নুন তো তুইও খেয়েছিস গঙ্গা। কিরে, খাসনি? শুনছেন, আপনি একটিবার চলুন। দিদি দৌড় দিয়েছেন, কিছুতেই খুলছেন না। আমার কথা মান করেছে। কি কি বলেছো বৌঠানকে? আমি কিচ্ছুটি বলিনি। দিদি দুর্গাকে দু কথা শুনিয়েছিল। দুর্গা কেন তার দুঃখ কষ্টের কথা আমাকে বলেছে। আমি শুধু দিদিকে বলেছি, দিদি যদি ওদের দুঃখ কষ্ট অপমান না বোঝে তবে কে বুঝবে। দিদি তো কদিন আগে এই অবস্থার মধ্যে দিয়ে গেছেন। কি বৌঠানকে তুমি এমন কথা বললে? দুর্গার অবস্থার সঙ্গে বৌঠানের তুলনা করলে? না না রানী, এই কথা বলে তুমি ভারী অন্যায় করেছো। আমি তেমন করে কিচ্ছুটি বলতে চাইনি। দুর্গারা কি মানুষ নয়? ওদের পাশে তো কেউ নেই, ওরা তো একা কিচ্ছুটি করতে পারবে না। ওদেরকে মান অপমান কিচ্ছুটি থাকতে নেই। কাঠ বাউন জমিদার যখন আমাকে ছোট ঘরের বউ বললো, তখন বাবা মশাই আমাদের সকলের গায়ে লেগেছিল। দুর্গাদের কষ্ট কষ্ট নয়, আর বড় মানুষের কষ্ট কষ্ট। তা তো হতে পারেনি। আমি কারোর সাথে কারোর তুলনা করিনি। শুধু বলেছি সকলের জীবনে দুঃখ কষ্ট আছে, আর সেই দিকটা সকলেরই দেখা উচিত। বাবা ঠাকুরপো, তোমার বউ তো দেখছি বেশ ভালো বক্তব্য দিতে শিখে গেছে। হ্যাঁ, তা বউকে লেখাপড়া শিখিয়ে জজ ব্যারিস্টার করলেই তো পারতে। নিজের ঘর পুড়িয়ে পরকে উপকার করার কথা অন্তত আমি ভাবতে পারিনি। বৌঠান, আপনি দয়া করে শান্ত হন। রানী এসব ভেবে আপনাকে কথাখানা বলেনি। আপনার কোথাও বোঝার ভুল হচ্ছে। রানী তো নরম মনের, আপনি তো সেটা জানেন বৌঠান। জানি ভাই, জানি। তাই তো তার তালে তাল দিতে পারছি না। আমি একটা মুখ্য মেয়ে মানুষ হয়ে এইটুকু বুঝতে পারছি যে কোড়া সাহেবদের বিরুদ্ধে যাওয়া যায় না, কিন্তু তুমি এই কথা বুঝতে পারছো না। একবার ভেবে দেখো তো, এই কথা যদি সৌর ঠাকুর শোনেন তবে কি হবে? দেখো ভাই, নিজের বউকে শাসন করতে শেখো, রাশ টানো। আমি জানি আমার বিপদের দিনে একমাত্র বউই আমার পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু তাই বলে তো আর কোনো স্বপ্নেশ আমি মেনে নিতে পারি না। এখানে শাওরি ঠাকুরও নেই, আমি তো এখানে সব থেকে বড়, তাই না? বৌঠান, আমি রানীর সঙ্গে কথা বলবো। আপনি দয়া করে আর কষ্ট পাবেন না, ঘরের দরজা বন্ধ করে রাখবেন না। বৌঠান, রানী তো আপনার ছোট বোনের মতো, আপনি তাকে বকুন, শাসন করুন। দরজা কেন দিয়েছিলেন
মান দেয় বলে তো আর তার সুযোগ নিতে পারি না ঠাকুরপো। আর আমি আমি কে বা বলো? বউকে কিছু বলার? সে তো রাজরানী, আর তুমি তো রাজা। যাকে ঠাকুরপো, এইসব কথা নিয়ে কথা বলে সময় নষ্ট করে আর লাভ নেই। মেয়েদের কোদন সামলানো কি আর তোমার কাজ ভাই? দেখো, যদি তুমি আমার কথা মানো তবে তবে তুমি এখনই ওই সাহেবের কাছে গিয়ে বউয়ের হয়ে ক্ষমা চেয়ে সব মিটিয়ে নাও ভাই। বাকিটা তোমার ইচ্ছে।